বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনিবার্য শব্দবন্ধ বন্দে মাতরম। বন্দে মাতরম এমন এক মন্ত্র যা পরাধীনতার অন্ধকারে ঘুমিয়ে থাকা একটি জাতিকে জাগিয়ে তুলেছিল। এই বন্দে মাতরম শুধু একটি গান নয়, এটি ভারতবর্ষের আত্মার আরতি, শক্তি ও জাতীয়তাবাদী চেতনার প্রতীক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জাগরণ মন্ত্র। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। শুভ্রজ্যোৎস্না পুলকিতযামিনীং ফুল্লকুসুমিতদ্रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं, वन्दे मातरम्। सप्तकोटिकण्ठ कलकलनिनाद कराले, द्विसप्तकोटिर्भुजैर्धृत खर करवाले, अबलाकेनुमात बले, बहुबलधारिणीं नमामि तारिणीं, रिपुदलवारिणीं मातरं, वन्दे मातरम्। বন্দে মাতরম তাৎপর্যপূর্ণ হওয়া সত্ত্বেও স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতরম বিবেচিত হয়নি। 1950 সালে গণপরিষদের সিদ্ধান্তে জনগণমন সেই স্বীকৃতি লাভ করে। অন্যদিকে বন্দে মাতরম তার ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ণ রেখেই রাষ্ট্রীয় গানের সম্মান পায়। কিন্তু কেন? 1873 সালের 15 মার্চের বিকেলবেলা মুর্শিদাবাদের তৎকালীন ডেপুটি কালেক্টর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পালকি চড়ে বাসায় ফেরার সময় বহরমপুরের বারাক স্কোয়ারের ক্রিকেট খেলার প্রাঙ্গণে অজানিতভাবে ঢুকে পড়েন। সেখানে তখন ক্রিকেট খেলে অবসর সময়ের বিনোদনে ব্যস্ত সেনাবাহিনীর সংখ্যাগুরু অংশ শ্বেতাঙ্গ সেনারা। কমান্ডিং অফিসার কর্নেল ডাফেন এই কাজের জন্য প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্থা ও অপদস্থ করলেন বঙ্কিমচন্দ্রকে। কোর্টে গেলেন বঙ্কিমচন্দ্র। ভরা কোর্টে ক্ষমা চাইতে বাধ্য হলেন ডাফেন। কিন্তু সাহেবের এই অপমানে বঙ্কিমচন্দ্র মনে শান্তি পেলেন না। মনে করা হয় এই ঘটনার পরেই অপমানিত বঙ্কিমচন্দ্র তাঁর ব্রিটিশ বিরোধী মনোভাব থেকে বন্দে মাতরম মহামন্ত্র লেখায় উদ্বুদ্ধ হন। বহরমপুরে ব্যারাক স্কোয়ারের ঘটনার পর লালগোলার রাজা যোগীন্দ্র নারায়ণ রায়ের অনুরোধে বঙ্কিমচন্দ্র চলে আসেন লালগোলায়। লালগোলার নির্জন পরিবেশে দেবী মূর্তির সামনে বসে জন্ম নেয় এক নতুন ভাবনা, নতুন চিত্রকল্প, মাতৃভূমি দেবী স্বরূপা, বন্দে মাতরম, যার অর্থ মা তোমাকে জানাই প্রণাম। বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। এই লালগোলায় আসার পর
তিনি থাকতেন হচ্ছে লালগোলা রাজ গেস্ট হাউসে। এই লালগোলা রাজ গেস্ট হাউসে তিনি রাত্রি যাপন করতেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম তিনি কাটাতেন, নথি যা পাওয়া যাচ্ছে, প্রমাণ যা পাওয়া যাচ্ছে, তাতে লালগোলা রাজ শৃঙ্খলিত কালীবাড়ি, এবং কালীবাড়ির ভেতরেই দোতলার একটি ঘরে তিনি লেখাপড়া এবং লেখালেখি করতেন, থাকতেন। বঙ্কিম যখন এখানে এলেন তখন মাতৃমূর্তি দর্শন করলেন, এক অদ্ভুত মাতৃমূর্তি, যে মাতৃমূর্তি ভূভারতে আর একটিও নেই। সে মাতৃমূর্তি শিকল দিয়ে টেনে বাঁধা, তার দুই হাত করবদ্ধ, হাতে কোনো খাড়া নেই, এক হাতে অভয় মুদ্রা, এক হাতে মুন্ডমালা। মা কালীর রক্তবীজ বদের যে নিত্যরূপ, সেই নিত্যরূপ হচ্ছে এই মা কালী। এই শেকল বাঁধা মা কালীকে তিনি বঙ্গদেশ বা ভারত মাতার সঙ্গে তুলনা করলেন, এবং তারই মুক্তির জন্য তিনি প্রথম বন্দে মাতরম শব্দের উৎপত্তি ঘটালেন। উনি এখানে প্রচুর মন্দির ঘুরেছিলেন এই চত্বরে। এই মন্দিরগুলোর মধ্যে প্রত্যেক দিন মন্দিরগুলোতে গীতা পাঠ এবং রামায়ণ পাঠ করা হতো। রামায়ণের শুরুতেই প্রত্যেকটা ধ্যান মন্ত্রে বন্দে বিরামং লোকাভিরামং, বন্দে বিরামং লোকাভিরামং, এই বন্দে শব্দটা তাকে হিট করেছিল বারবার। এবং মায়ের যখন শৃঙ্খলিত তিনি মূর্তি দেখলেন, তখন তিনি মাকে প্রণাম জানালেন যে বন্দে মাতরম, মাকে আমি প্রণাম জানাচ্ছি। বঙ্কিমচন্দ্র এখানে লালগোলায় বসে বন্দে মাতরমের প্রথম দুটো স্ট্যাঞ্জা লিখেছিলেন এবং বন্দে মাতরম শব্দের জন্ম দিয়েছিলেন। এই বন্দে মাতরমের প্রথম দুটো স্ট্যাঞ্জা, যেটা কিনা পুরো গানের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে আছে, আর বাকি অংশ কিন্তু ইনভার্টেড কমার মধ্যে নেই। সেই ইনভার্টেড কমার মধ্যে থাকা অংশে আমরা যখন বন্দে মাতরম গাইতে শুরু করব, তখন দেখব যে বঙ্কিম লিখছেন শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিতে ধ্রুমদল শোভিনী, অর্থাৎ শুভ্র জ্যোৎস্নায় চারিদিক প্রস্ফুটিত পরিপূর্ণ এবং সেখানে ফুল ফুটে রয়েছে প্রচুর। তাহলে আমরা বুঝতে পারছি শুভ্র জ্যোৎস্না তো একদিনই হয়, সেটা পূর্ণিমা রাত্রে। তাহলে বঙ্কিম কোনো এক পূর্ণিমার রাত্রের কথা বলছেন। এবার আমি দাবি করেছি যে সেই পূর্ণিমা হচ্ছে 1874 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা বলার একটা কারণ আছে, বঙ্কিম কিন্তু তার আনন্দমঠ উপন্যাসে মাঘী পূর্ণিমাকে ফাইনাল ডে হিসেবে সিলেক্ট করেছেন। বঙ্কিমচন্দ্র লিখছেন সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে, যেটা বঙ্গদর্শনে প্রথম প্রকাশিত হচ্ছে এবং যেটা প্রথম সংস্করণ, সেখানে কিন্তু সপ্তকোটি আছে, পরে কোটি কোটি কণ্ঠ বা দ্বিসপ্তকোটি করা হয়, পরে কোটি কোটি। তো বঙ্কিম লিখেছিলেন 7 কোটি, অর্থাৎ বাংলার মানুষকে দেখে। এবার আমি খুঁজতে শুরু করলাম যে 7 কোটিকে বঙ্কিম লিখলেন, এটা কি বঙ্কিমের অনুমান, না 7 কোটি জনসংখ্যা সত্যি সত্যি ছিল? দেখা যাচ্ছে 1871 সালে প্রথম জনগণনা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি, এবং সেখানে 6,65,00,000 সামথিং জনসংখ্যা আছে, যেটা স্বাভাবিকভাবে 3 বছর পর গিয়ে 7 কোটিতে দাঁড়াচ্ছে। বঙ্কিম লিখছেন ওই জন্য সপ্তকোটি কণ্ঠ। যে 1874 সালে 6ই ফেব্রুয়ারির পর প্রথম বঙ্গভঙ্গ হচ্ছে। কেন হচ্ছে না, 1874 সালে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে কাছাড়, গোয়ালপাড়া এবং আরও কিছু অংশ বাংলার কেটে আসামের সঙ্গে যোগ করে আসাম আরেকটা আলাদা প্রদেশ তৈরি হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে 1874 সালেই 6ই ফেব্রুয়ারির পর বাংলার জনসংখ্যা 1 কোটি কমে যাচ্ছে। তাই বঙ্কিম এই 1874 সালেরই অক্টোবর মাসে যখন আমার দুর্গোৎসব লিখছেন নিজের বাড়িতে বসে, তখন তিনি লিখছেন মা তোমার 6 কোটি সন্তান, 12 কোটি হস্ত দিব গৃহে ফিরে এসো। অর্থাৎ বঙ্কিম এমন একজন অ্যাকুরেট মানুষ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যে তিনি একে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং সমস্ত জনগণনা, সমস্ত এভিডেন্স তার হাতে ছিল। তাই তিনি অক্টোবর মাসে 1874 অক্টোবর মাসে লিখছেন 6 কোটি, কারণ 1 কোটি জনসংখ্যা কেটে গেছে। আর ঠিক 1 কোটি জনসংখ্যা যখন ছিল তখন তিনি লিখেছিলেন 7 কোটি। এবার আমরা বলছি যে 7 কোটি অর্থাৎ 6 ফেব্রুয়ারির আগে। এবার আমাকে দেখতে হবে যে 6 ফেব্রুয়ারির আগে মাঘী পূর্ণিমা তিথি কবে ছিল। গবেষণা বলছে 1874 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথি ছিল 2 দিন, 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি। অর্থাৎ বন্দে মাতরম সঙ্গীত রচিত হয়েছিল এই দুটি দিনের মধ্যে যে কোনো একদিন, কিন্তু তিথিটা ছিল মাঘী পূর্ণিমা তিথি। এই মাঘী পূর্ণিমা তিথিতেই তিনি কোথায় ছিলেন সেই সময় আমরা দেখতে পাচ্ছি, সেই সময় তিনি লালগোলায় উপস্থিত ছিলেন এবং এই লালগোলায় বসেই তিনি বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন। তবে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম মহামন্ত্রের রচনাস্থল সম্পর্কে বিভিন্ন জনশ্রুতির কথা জানতে পারা যায়। 1876 সালের নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের বৈঠকখানায় বন্দে মাতরম রচিত হয়েছিল বলে অনেকে মনে করেন। দেখুন, বন্দে মাতরম হচ্ছে একটা ধ্বনি, বন্দে মাতরম একটা জাগরণের উৎস। বিশেষ করে পরাধীন ভারতবর্ষে
যে বন্দে মাতরম গানে আসমুদ্র হিমাচল বিপ্লবীদের কণ্ঠে উদ্বেল করে তুলেছিল পরাধীন ভারতবর্ষে। তো সেই বন্দে মাতরম গানের ফ্লেভারটা হয়তো অনেকেই নিতে চায়, যে তাদের এখানে লেখা, কেউ বহরমপুর বলছেন তাদের ওখানে লেখা, চুঁচড়ো জোড়াঘাটের বাড়ি বলছেন সেখানে বসে লেখা। কিন্তু বন্দে মাতরম উৎস কিন্তু এই নৈহাটি কাঁঠালপাড়া বঙ্কিমচন্দ্রের বসত বাড়ি, এইটা নিয়ে কোনো দ্বিমত নেই। এবং আমাদের যিনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এটা নিয়ে বিশদ গবেষণা করেছেন, এবং বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র থেকে তাঁর একটি দুর্লভ গ্রন্থ বন্দে মাতরমের রচনাকাল ও রচনাস্থল, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। তার আগে বঙ্গদর্শন 21 সংখ্যাতে এই বিষয়ে একটি তার রচনা প্রকাশিত হয়েছে। সুতরাং সেই রচনা এবং আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেটার ভিত্তিতে আমরা বলতে পারি অ্যাজ এ মানে কিউরেটর হিসেবে আর্কাইভে যা যা আমাদের নথি আছে, সেই নথি থেকে দেখে নিশ্চিতভাবে বলা যেতে পারে বন্দে মাতরম গান 1874 সালে 18ই অক্টোবরের পরে কোনো একটি সময়, 18ই অক্টোবর 1874 এরকম কোনো একটি সময় বঙ্কিমচন্দ্র, মানে 18 অক্টোবরের পরে 23 অক্টোবরের মধ্যে বঙ্কিমচন্দ্র এই গান নৈহাটি কাঁঠালপাড়ায় এই ঘরে, এটা ওনার লেখার ঘর, এবং এই ঘরে বসে উনি বন্দে মাতরম গান রচনা করেছেন। বেশ কিছু তার উপন্যাস, প্রবন্ধ সাহিত্য, বঙ্গদর্শন সম্পাদনা ইত্যাদি সমস্ত কিছু তার সৃষ্টিশীল কর্ম তার এই লেখার ঘরে উনি করেছেন। যতদিন উনি নৈহাটি কাঁঠালপাড়ার বাড়িতে 1879 ওই এপ্রিল মে মাসের মাঝামাঝি সময় উনি চুঁচড়ো জোড়াঘাটের বাড়িতে শিফট করলেন, তার আগে অবধি এই ঘরটাই উনি ওনার কাজে ব্যবহার করতেন। এছাড়াও বহরমপুরের দিনু সান্যাল লেনের যোগমায়া ভবন এবং মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা অঞ্চলের ভান্ডারদহ বিলের তীরে বিন্দেশ্বরী তলাতেও এই সঙ্গীত রচিত হয়েছে বলে জনশ্রুতি আছে। দক্ষিণ 24 পরগনা জেলার মজিলপুরে নগেন্দ্রনাথ দত্তের বাড়িতেও বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম রচনা করেছিলেন বলে কেউ কেউ দাবি করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে মুর্শিদাবাদ জেলায় এসেছিলেন এবং বহরমপুরে ছিলেন। 1869 থেকে 1874 এই সময়টা তিনি বহরমপুরে ছিলেন, এবং যেভাবে আমরা সন তারিখ দেখছি তাতে মনে হচ্ছে যে এই সময় তিনি বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন। কোথায় তিনি ঠিক বন্দে মাতরম রচনা করেছিলেন এইটা বলা মুশকিল, তবে তিনি বেশ কয়েকটি বাড়িতে ছিলেন, তার মধ্যে এটি একটি বাড়ি, এবং এখানেও তিনি বন্দে মাতরম রচনা থাকতে পারেন বা তার কিছু অংশ এখানে রচনা করে থাকতে পারেন। স্পেসিফিক্যালি বলাটা মুশকিল, কিন্তু এটা আমরা বলতে পারি যে এখানেও একটি পোর্শন বা বন্দে মাতরম পুরোটা রচিত হয়েছিল। বন্দে মাতরম গানটি রচনার স্থান নিয়ে মতবিরোধ হয়তো আছে, কিন্তু আমরা মানে সকলেই জানি, বিশেষ করে আমরা যারা ওই অঞ্চলের মানুষ, যে বঙ্কিমচন্দ্র চুঁচুড়ার জোড়াঘাটের পাশে যে ওনার বাড়িটি, যে বাড়িটি এখনও আছে এবং সংরক্ষিত হয়েছে, তাতে ফলকেও লেখা আছে যে বঙ্কিমচন্দ্র এখানে বন্দে মাতরম রচনা করেন। বন্দে মাতরম মোটামুটি 1870-এর দশকে লেখা, এবং পরে সেটি আনন্দমঠ বইতে বছর 6-7 বাদে সেটা যায়। আমার কাছে ব্যক্তিগতভাবে এবং আমার মতো অনেকেরই ওই অঞ্চলের বাসিন্দাদের কাছে ওই বাড়িটা এবং ওই জায়গাটা একটা অত্যন্ত আবেগের স্থান। তার কারণ বঙ্কিমচন্দ্র সেই সময় চুঁচুড়াতে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকুরিরত ছিলেন। যদিও চুঁচুড়া তখন ইংরেজ সরকারের হয়ে কাজ করতেন, কিন্তু চুঁচুড়া আমরা জানি ডাচ উপনিবেশ ছিল, এবং যে কাছারি বাড়ি এবং যে সরকারি যে ইমারতগুলো সেগুলো কিন্তু ডাচদের সময় তৈরি। এই যে একটা অঞ্চল যেটা মোটামুটি হুগলি নদীর পশ্চিম পাড়ে, এবং সেই রকম একটা জায়গাতে দাঁড়িয়ে আজ থেকে 150 বছর আগে বঙ্কিমচন্দ্র দেশমাতৃকার কল্পনা করছেন, এবং ওই জোড়াঘাটের পাশে যেখানে ওনার যে বাড়িটা, সেখানে গঙ্গাটা অদ্ভুতভাবে বাঁক নিয়েছে, ওখানে দাঁড়ালে একটা বিস্তীর্ণ অঞ্চলকে দেখা যায়। এবং আমরা যদি দেশমাতৃকার কল্পনার বিস্তারের সঙ্গে আমরা ওই গানের লাইনগুলোর কথা ভাবি, যেখানে উনি সুজলাং সুফলাং একটা খুব অসম্ভব
সমৃদ্ধ উর্বর একটা ভূমির কথা বলছেন, এবং সবথেকে বড় কথা উনি ওই মলয়জ শীতল মলয় বাতাসের কথা বলছেন, অর্থাৎ দক্ষিণা বাতাস, যেটা ওই রিভার্সিং সাইকেল অফ উইন্ড, যেটা ওই বছরে 6 মাস করে হয়, এবং একটা বাণিজ্য বায়ু, যে বায়ুর পিঠে চেপে কিন্তু বিদেশি বণিকেরা নাবিকেরা এসেছে, আরব বণিক থেকে শুরু করে চীনা বণিক থেকে শুরু করে পরবর্তীকালে ইউরোপিয়ানরা এসেছে এবং ওখানে বসতি স্থাপন করেছে। এবং এই একটা গোটা অঞ্চলের ইতিহাস, যেটা আমাদের বাংলার গভীর ইতিহাস, সেই ইতিহাসটা যেন মূর্ত সজীব হয়ে উঠছে বন্দে মাতরম গানের ভেতর। তো আমার মনে হয় যে এই আমরা অবশ্যই এই গানটির সঙ্গে আপামর বাঙালির, এবং শুধু বাঙালি কেন, আপামর ভারতবাসীর অসম্ভব আবেগ জড়িয়ে আছে। আমার মনে হয় আজকে 150 বছর বাদে আমাদের আবার সেই ইতিহাসটার দিকে, সেই ভূমিটার দিকে ফিরে তাকানোর প্রয়োজন আছে। বন্দে মাতারাম গানের উৎসস্থল এবং রচনাকাল ইতিহাসের এক অনুসন্ধিৎসু অধ্যায়। এর চূড়ান্ত উত্তর হয়তো ইতিহাসের অন্তরালেই রয়ে গেছে। এই গানের উৎসস্থল বা রচনাকাল যাই হোক না কেন, এই গানের মাহাত্ম্য ও প্রেরণা প্রতিটি ভারতবাসীর হৃদয়ে চিরস্থায়ী হয়ে আছে। যাদবচন্দ্রের সুপুত্র সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতীয় ভাবজীবনের স্রষ্টা ও জাতীয়তাবোধ উন্মেষের প্রকৃত উদ্ভাবক। প্রশাসক হিসেবেও তিনি বাংলার বিভিন্ন স্থানে কর্মদক্ষতার পরিচয় দেন। ব্রিটিশ প্রশাসকরা তাঁর সম্বন্ধে দ্বিধাহীনভাবে উল্লেখ করেন, "A singularly intelligent and capable officer, apt to theorize too much," এবং "is a good officer and very justly, favorably reported of the magistrate." 18 শতকের শেষে ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংঘটিত হওয়া সন্ন্যাসী বিদ্রোহ বঙ্কিমচন্দ্রকে অনুপ্রাণিত করেছিল আনন্দমঠ উপন্যাস রচনায়। 1880 সালে চুঁচুড়ায় বদলি হয়ে এসে বঙ্কিমচন্দ্র রচনা করেন এই উপন্যাস, যা প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে উপন্যাস হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথমে পৃথকভাবে গান হিসেবে লেখা হলেও 1882 সালে বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত হয়। 19 শতকের হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি ও রবীন্দ্রনাথের অন্যতম সঙ্গীতগুরু যদুনাথ ভট্টাচার্য, যিনি যদুভট্ট নামে অধিক পরিচিত ছিলেন, তিনি সর্বপ্রথম কাফি রাগে বন্দে মাতরম মন্ত্রকে সুরসঞ্চারে প্রাণিত করেন। সেদিন থেকে আজ অবধি শতাধিক সুরশিল্পীর স্বাতন্ত্র্যে বন্দে মাতরম সোচ্চার হয়েছে সমাজ সংস্কৃতি স্বদেশী রাজনীতির পরিমণ্ডলে। কখনো স্বকীয় ব্যক্তিত্বে, কখনো নাট্যের মঞ্চে, কখনো চলচ্চিত্রের পর্দায়, আবার কখনো বা যাত্রার আসরে সে গান সাড়া ফেলেছে রকমফের সুরবিন্যাসে। পাশাপাশি প্রতিহত হয়েছে শানিত বিবাদ বিতর্ক বিদ্বেষে। উপন্যাস আকারে, পূর্ণ উপন্যাস আকারে 1882-তে ছাপা হলো, তখন এই বন্দে মাতরম পূর্ণতা নিয়ে প্রকাশ পেল। এর পরপরই দেখা গেছে 1883-তে এটার একটি নাট্যরূপ বঙ্গ রঙ্গমঞ্চে হয়, সেখানে সুরারোপ করেন দেব কণ্ঠবাদ্যী, এবং সে গানে আমরা যে বন্দে মাতরম পেলাম সেটা হচ্ছে মায়ের প্রতি সন্তানদের আবেগ। মাতৃমন্ত্র নয়, মাতৃগান হলো বন্দে মাতরম। এবং তারপরে প্রতিভা সুন্দরী আরেকটা সুর দেন। এইভাবে ধাপে 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 1896-এ রবীন্দ্রনাথ প্রথম দুটো স্তবক পুরো সুর দিয়ে গাইলেন কংগ্রেস অধিবেশনে। সেই সময় গানটা একটা অন্য মান্যতা পেল। অন্য মান্যতা মানে এই এতদিন যেটা মাতৃগান ছিল সেটা মাতৃমন্ত্রে রূপান্তরিত হল। এর পরপরই এই যখন আমাদের শতাব্দী পেরোলো, সেই সময় বঙ্গভঙ্গের একটা উত্তাল সময় এলো। তখন বন্দে মাতরম বিভিন্নভাবে আমাদেরকে
জাগালো। অ্যান্ড তখন বন্দে মাতরম হয়ে উঠল ক্ল্যারিয়ন কল, অর্থাৎ স্বাধীনতার মন্ত্র, যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সে পাঞ্জাবে, সে মহারাষ্ট্রে, দক্ষিণে, সবাই তখন করমর্দন করছে বন্দে মাতরম দিয়ে, বন্দে মাতরম বলে করমর্দন করত। এইটা তখন একটা শুধু দেশাত্মবোধক শব্দ নয়, দেশাত্মবোধক গান নয়, দেশাত্মবোধক একটা উচ্চারণ হয়ে উঠল। মানুষে মানুষে যে ভেদাভেদ ছিল, সেই ভেদাভেদকে ঘুচিয়ে আমাদেরকে একটা বাঁধনে বাঁধল এই বন্দে মাতরম। কিন্তু তখন এই বন্দে মাতরম দিকে দিকে, প্রান্তে প্রান্তে গাওয়া হতে থাকলো। যখন ইংরেজরা বন্দে মাতরম বলা বন্ধ করে দিল, তখন দেখা গেল অন্যান্য গানের মধ্যে দিয়ে বন্দে মাতরম আসছে। কেমন না, মুকুন্দ দাস গাইছেন বন্দে মাতরম বলে নাচরে সকলে, তার গানের মধ্যে বন্দে মাতরম ঢুকে যাচ্ছে। এই যে ত্রিমূর্তি ছিলেন, আমরা বলতাম লাল বাল পাল, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক আর লালা লাজপত রায়। তিলক যেহেতু মহারাষ্ট্র থেকে আছেন, তিলকের বন্ধু কির্লোস্কর সে নাট্য প্রযোজক ছিল, সে নাট্য প্রযোজনা করলো কিচককে নিয়ে, এবং সেখানে কিন্তু কিচক যে দ্রৌপদীকে আক্রমণ করছে, সেই দ্রৌপদী হচ্ছে মাতৃভূমি, আর কিচক হচ্ছে সেই ইংরেজ। আর সারা নাটকে দেখা গেল ওই বন্দে মাতরমের সুর, তখন যে সুরটা চালু ছিল, সেই সুরটা শুধু ঘুরে ঘুরে আসছে, ঘুরে ঘুরে আসছে, মানে সেইটাই আমাদেরকে প্রাণিত করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রতিভা সুন্দরী দেবী রচিত গান অভ্যাস প্রবন্ধে বন্দে মাতরম গানটির সঙ্গে সংযুক্ত চিত্রাঙ্কন করেন রবীন্দ্রনাথের সতীর্থ প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী হরিশচন্দ্র হালদার। 1885 সালে প্রকাশিত সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকায় প্রবন্ধটি প্রকাশিত হয়। দেশ রাগ ও কাওয়ালি তালে গানের প্রথম 6টি পংক্তিতে সুরারোপ করেছিলেন এই প্রতিভা সুন্দরী দেবী। 1896 সালের 28শে ডিসেম্বর কলকাতায় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটিতে সুর সংযোজন করে নিজ কণ্ঠে জনসমক্ষে পরিবেশন করেন। যদিও এই বিষয়ে অন্য মত পোষণ করেন অনেকেই। উনিশশো 1941 সালে প্রকাশিত অমল হোম সম্পাদিত ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট টেগোর মেমোরিয়াল স্পেশাল সাপ্লিমেন্টে প্রকাশিত কবির জীবনালেখ্যতে বলা হয়েছে, রবীন্দ্রনাথ অ্যাটেন্ডস দ্য 6th সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন ক্যালকাটা, December 1890, under the presidentship of Feroz Shah Mehta, when he sings the Bande Mataram on the opening day. এরপর 1901 সালে দক্ষিণাচরণ সেন কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে গানটি আবার পরিবেশন করেন। তবে একটি বিষয় উল্লেখ করতেই হয় যে 1882 সালে আনন্দমঠ প্রকাশিত হলেও বন্দে মাতরম সেইভাবে প্রচারের আলোতে আসতে পারেনি এবং বৈপ্লবিক কার্যকলাপের অংশও হয়ে উঠতে পারেনি। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে অরবিন্দ ঘোষের উদ্যোগে বন্দে মাতরম প্রথম জাতীয় মন্ত্রে পরিণত হয়। অরবিন্দের ভবানী মন্দির প্রতিষ্ঠা ও বিপ্লবী গুপ্ত সমিতিগুলির ধ্যান ধারণায় আনন্দমঠে উল্লেখিত সন্তান দলের প্রতিফলন দেখা যায়। ওই বছরের 7ই অগস্ট কলকাতা টাউন হলে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদে সংগঠিত সম্মেলন সভায় প্রতিবাদের রাজনৈতিক স্লোগান হিসাবে প্রথম ব্যবহৃত হয় বন্দে মাতরম। রাস্তার মিছিলে, ছাত্রদের কণ্ঠে, বিপ্লবীদের স্লোগানে এই মহামন্ত্র ধ্বনিত হতে থাকে। বঙ্কিমচন্দ্রের জন্মভূমি কাঁঠালপাড়া স্বদেশ প্রেমিকদের
তীর্থস্থানে পরিণত হয়। 1907 সালের 16 এপ্রিল বন্দে মাতরম পত্রিকায় অরবিন্দ বঙ্কিমকে ঋষি বঙ্কিম নামে সম্বোধিত করেন। এই ঘটনার কয়েকদিন পর 21 এপ্রিল কাঁঠালপাড়ায় বঙ্কিম স্মৃতি উৎসব অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথের উদ্যোগে মাতৃভূমির স্বাধীনতার বাসনায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাপ্তাহিক প্রভাত ফেরিতে যোগদান করতে থাকে। 1906 সালের 28 ডিসেম্বর কংগ্রেসের অধিবেশনে প্রদর্শিত হয় ভগিনী নিবেদিতা দ্বারা নকশা করা ভারতের জাতীয় পতাকা। 1905 সালের 27 ডিসেম্বর সরলা দেবী বারাণসীতে কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনের সময় বন্দে মাতরম গানের কথা 7 কোটি কণ্ঠের জায়গায় 300 কোটি শব্দটি ব্যবহার করেন। 1875 সালে যখন বঙ্কিম এই গান রচনা করেন তখন বাংলাদেশের মিলিত জনসংখ্যা ছিল 7 কোটির কাছাকাছি। সরলা দেবী এই আঙ্কিক পরিবর্তনের মাধ্যমে বাংলার জাতীয়তাবাদী মন্ত্রটিকে ভারতীয় জাতীয়তাবাদে রূপান্তরিত করেন। সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে দ্বিসপ্তকোটি ভুজই ধৃত খর করবালে। ঠিক একইভাবে 1905 সালে অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত বঙ্গমাতাকেও পরবর্তীকালে ভারত মাতার মূর্তিকল্প হিসাবে গ্রহণ করা হয়। 1906 সালের 7 অগস্ট সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার পার্সি বাগানে ঐক্যবদ্ধ ভারতের প্রতীক হিসেবে সর্বপ্রথম কলকাতা পতাকা সর্বসমক্ষে উত্তোলিত হয়। এছাড়াও এর পরের দিন অর্থাৎ 8 অগস্ট বিপিন চন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম নামে একটি ইংরেজি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। পরে অরবিন্দ ঘোষ এই পত্রিকায় যুগ্ম সম্পাদক হিসাবে যোগ দেন। এরপর লাহোর, জার্মানির স্টুটগার্ট, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, তুতিকোরিন, বেলগাঁও প্রভৃতি স্থানে বিভিন্ন আন্দোলনে বন্দে মাতরম প্রতিধ্বনিত হয়। ক্ষুদিরাম বসু, কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, মদনলাল ধিংড়া প্রমুখ বিপ্লবীরা ফাঁসির মঞ্চে দৃপ্ত কণ্ঠে বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করেন। 1937 সালের 28 ডিসেম্বর বম্বের কংগ্রেসের অধিবেশনে বন্দে মাতরমের প্রথম 2 স্তবককে আনুষ্ঠানিক সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়। জাতীয়তাবাদী আন্দোলনে বন্দে মাতরম মূল মন্ত্ররূপে ব্যাপকতা লাভ করলেও সমাজের বিভিন্ন স্তরে এই গানটিকে সাম্প্রদায়িক সমস্যার সম্মুখীন হতে হয়। মুসলিম সমাজের একাংশ ও জিন্নার মুসলিম লীগের মতে গানটি পৌত্তলিকতা দোষে দুষ্ট। তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে ত্বাং হি দুর্গা দশপ্রহরণ ধারিণী কমলা কমলদল বিহারিণী বাণী বিদ্যা দায়িনী নমামি ত্বাং নমামি কমলাম আমলাং অতুলাম সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। 1937 সালের 4 নভেম্বর অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় যে মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বন্দে মাতরম সংক্রান্ত প্রস্তাবের তীব্র সমালোচনা করেন। বোম্বেতে এক জনসভায় তিনি দাবি করেন এই প্রস্তাব ব্রেথস অফ অ্যারোগেন্স বা অহংকারের নিঃশ্বাস এবং আ প্যাটার্নাইজিং স্পিরিট বা পৃষ্ঠপোষকতার মনোভাব প্রকাশ করে। আবার অন্যদিকে বিভিন্ন মুসলিম নেতা বন্দে মাতরম গানটিকে সমর্থন করেন। ওই বছরের 12 ডিসেম্বর অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত হয় যে ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফ্ফার খান এবং তাঁর ভাই ডক্টর খান আব্দুল জব্বার, যিনি খান সাহিব নামে অধিক পরিচিত, পূর্ণাঙ্গ বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের পক্ষে মত প্রকাশ করেন। এই সমস্যার সমাধান চেয়ে মৌলানা আবুল কালাম আজাদ, জওয়াহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, আচার্য নরেন্দ্র দেব রবীন্দ্রনাথের শরণাপন্ন হন। জাতীয় সঙ্গীত হিসাবে বন্দে মাতরমকে গ্রাহ্য করার আগে তিনি কবিতাটির ব্যবচ্ছেদ চেয়েছিলেন। কবিতার শেষ 2 স্তবকে পৌত্তলিকতার চিহ্ন আছে বলে তিনি এটি সংখ্যালঘুদের উপর চাপিয়ে দিতে চাননি। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের উত্তাল সময় বন্দে মাতরম মহামন্ত্র চারিদিকে ধ্বনিত হয়।
1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু বন্দে মাতরম ধ্বনির মধ্য দিয়ে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের নেতৃত্ব গ্রহণ করেন। 1946 সালের ফেব্রুয়ারি মাসে রয়্যাল ইন্ডিয়ান নৌবাহিনীর বিদ্রোহে বন্দে মাতরম জাতীয়তাবাদী চেতনার প্রধান প্রকাশ হয়ে ওঠে। যদিও রবীন্দ্রনাথ বন্দে মাতরম সম্পর্কে তাঁর গুরুত্বপূর্ণ মতামত দিয়েছিলেন, তবুও জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা পেতে সমাধান সূত্রে রফা হয়নি। বন্দে মাতরম সঙ্গীতটিকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া যায় কিনা এই নিয়ে চলতে থাকে বিভিন্ন আলোচনা ও বিতর্ক। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে বন্দে মাতরম সঙ্গীতটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমন অধিনায়ক জয়হের থেকে অধিক তাৎপর্যপূর্ণ বলে মনে হলেও জনগণমন অধিনায়ক জয়হে জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যান্থেম এবং বন্দে মাতরম রাষ্ট্রীয় গান বা ন্যাশনাল সং হিসাবে বিবেচিত হয়। এই বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও জওয়াহরলাল নেহেরুর মতামত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এই প্রসঙ্গে আর্কাইভসের নথি কি বলে তা আমরা চিফ আর্কাইভিস্ট ডক্টর মধুরিমা সেনের থেকে জেনে নেব। বন্দে মাতরম ও জনগণ মন এই দুটি গানই স্বমর্যাদায় ভারতবাসীর মন জুড়ে রয়েছে। কালানুক্রম অনুযায়ী বন্দে মাতরম রচিত হয় জনগণ মনর বেশ কিছু বছর আগে। জাতীয়তাবাদী আন্দোলনে আমরা সবাই জানি বন্দে মাতরম গানটি এক নতুন মাত্রা যোগ করে। বিপ্লবীদের মন্ত্র হয়ে উঠেছিল বন্দে মাতরম এই শব্দবন্ধ। অন্যদিকে জনগণ মন নিয়ে যে বিভ্রান্তি ছিল যে গানটি রাজপুরুষ বন্দনা, সেটি বহুদিন আগেই খণ্ডন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1919 সালে গানটি ইংরেজিতে অনুবাদ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া এই টাইটেল। জাতীয় সঙ্গীত বিবেচিত হওয়ার যে পূর্ব শর্ত, তাতে জনগণ মন এগিয়ে গিয়েছিল একটি কারণে, তা হলো সিঙ্গেবিলিটি। আর্কাইভে সংরক্ষিত একটি হোম পলিটিক্যাল ফাইলে দু এক লাইন আমি কোট করছি। আ ন্যাশনাল অ্যান্থেম শুড বি ডিস্টিংক্টলি ন্যাশনাল ইন সেন্টিমেন্ট এবং পিপল শুড বি এবল টু সিং ইট ইন কোরাস। Even the most unmusical of us can join in chorus singing জনগণ মন। নেতাজিও তাঁর আজাদ হিন্দ সরকারের জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেন জনগণ মনর হিন্দি অ্যাডাপ্টেশন। 1947-এ যখন ইউনাইটেড নেশনের সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের ন্যাশনাল অ্যান্থেম শোনাতে বলা হয়, তারা জনগণ মনর রেকর্ডেড ভার্সন শোনান ও গানটি প্রশংসিত হয়। এরপর 1950-এ 24 জানুয়ারি ডিক্লেয়ার করা হয়, দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফাইনালি অ্যাডপ্টেড জনগণ মন অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেম which should be used for official purposes. এটাও বলা হয়, the song Vande Mataram, which has played a historic part in the struggle for independence, shall be honored equally with জনগণ মন and shall have equal status with it. অনেকেই মনে করতে পারে যে সরকারি নথি শুধু শাসকেরই কথা বলে, কিন্তু আর্কিভিস্ট ও রিসার্চার হিসেবে গত 30 বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি যে শাসকের কথা বলতে গিয়ে যে ঘটনাক্রম নথিবদ্ধ হয়, সেটা গবেষকদের জন্য অথেন্টিক সোর্স মেটেরিয়াল। আমার এটুকুই বলার। একটি নতুন রাষ্ট্রের জন্য প্রয়োজন ছিল এমন এক সঙ্গীত যা ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভিন্নতাকে অতিক্রম করে সবাইকে এক সূত্রে বাঁধবে। এই প্রেক্ষাপটে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন, একটি গান যা কোনো বিশেষ ধর্ম বা দেবতার নয়, বরং সমগ্র ভারতের মানুষের, তার বৈচিত্র্যের, তার ঐক্যের। 26শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের সিদ্ধান্তে জনগণ মন জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পায়। তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ জানান, স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বন্দে মাতরম জাতীয় সঙ্গীত জনগণ মনের সমান মর্যাদা পাবে। অতএব বন্দে মাতরম তার ঐতিহাসিক মর্যাদা বজায় রেখে জাতীয় গান হিসাবে সম্মানিত হয়। একটি গান বিপ্লবের প্রতীক, অন্যটি রাষ্ট্রের ঐক্যের প্রতিচ্ছবি।
এই দুই সুরেই বেজে ওঠে ভারতের আত্মা। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला सस्यश्यामला मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमितद्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरम् वन्दे मातरम् सप्तकोटिकण्ठ कलकलनिनादकराले द्विसप्तकोटिभुजैर्धृतखरकरवाले अबलाकेनुमातु बोले बहुबलधारिणीं नमामि तारिणीं रिपुदलवारिणीं मातरं वन्दे मातरम् তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদয় তুমি মর্ম ত্বয়ি প্রাণাঃ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে वन्दे मातरम् त्वं हि दुर्गा दशप्रहरणधारिणी कमला कमलदलविहारिणी वाणी विद्यादायिनी नमामि त्वां नमामि कमला अमला अतुला सुजला सुफला मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् वन्दे